আসসালামু আলাইকুম। আনমিউট আছে? শুনে যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। লোকজন আর আসবে না? মেন্টাল মেন্টাল ক্লাসের লোকজন আর আসবে না? যারা এক্সপার্ট তার একটা কথা উদাহরণ দেয় আর কি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি যদি আমার কোমরে পানি দিই, গোসলের সময় হোক আর যে কোনো সময় হোক, কোমরে যদি পানি ঢালি, তাহলে পানিটা কোমর থেকে নিচে পা পর্যন্ত ভিজে যাবে। আমি যদি ঘাড়ে পানি দিই, তাহলে আমার সমস্ত মানে শরীর ভিজে যাবে। আর আমি যদি মাথায় পানি দেই, তাহলে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় পানি যাবে। এটা গোসলের সময় আর কি। চাকরির প্রস্তুতিতে কেউ যদি ওই যে অনেক সময় আছে না যে এই পরীক্ষার প্রস্তুতি কেমন হবে, ওই প্রস্তুতি প্রস্তুতি মানে পরীক্ষার কেমন হবে, যে কেউ নিতে চায় প্রাইমারি প্রস্তুতি, কেউ নিতে চায় নিবন্ধনের প্রস্তুতি, কেউ নিতে চায় নন ক্যারিয়ার প্রস্তুতি, হ্যাঁ, কেউ আবার ব্যাংকের প্রস্তুতি। তো ঘটনা হচ্ছে, প্রত্যেক প্রার্থী যদি কেউ একবার বিসিএস এর প্রস্তুতিটা ভালো করে নিতে পারে, তো তার জন্য সব রকমের চাকরির প্রস্তুতি হয়ে যায়, মাথায় মাথায় পানি ঢালার মতো আর কি। তো আমাদের উচিত ভালো করে প্রস্তুতি নিয়েই মাঠে নামা। ওকে, যদি মানে চাকরির ধান্দা থাকে, তাহলে তাহলে আজকে আমরা এই পোষা যা স্যার, বিসিএস এর প্রস্তুতির পাশাপাশি ব্যাংকের প্রস্তুতি নেওয়ার জন্য এক্সট্রা করে আর কি এক্সট্রা করে করা শুধু, লাগবে? এক্সট্রা শুধু ইংলিশ ভার্সন ম্যাথ। ব্যাংকের প্রস্তুতি হচ্ছে এক্সট্রাটা, যেটা সেটা হচ্ছে ইংলিশ ভার্সন ম্যাথ। তো আমরা অনেকে ভুলে বিসিএস এর জন্য প্রতিটা প্রার্থীকে ইংলিশ ভার্সন ম্যাথই প্র্যাকটিস করা উচিত। যে ইংলিশ ভার্সন ম্যাথ পারে সে বাংলা পারবে কনফার্ম। আর যে বাংলা ভার্সন ম্যাথ পারে সে ইংলিশ ভার্সন নাও পারতে পারে। এই জন্য ইংলিশ ভার্সন ম্যাথ প্র্যাকটিস করা উচিত। তারা তো একদম কমপ্লিট, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে, আর সমাধানের প্রসেস তো তাহলে বুঝবে। বাংলার চেয়ে ইংলিশে ম্যাথের ভাষাগত প্রেজেন্টেশন গুলো অনেক স্মার্ট, অনেক সুন্দর। আমরা তো বাংলায় ডাবিং করে বলতে চাই, কারণ আমরা তো এসব জিনিস নিজে কেউই বানাই না। আমাদের ক্রিয়েটিভিটি শুধু পাঁচের জায়গায় ছয়। ম্যাথের আমাদের ক্রিয়েটিভিটি শুধু রহিমের জায়গায় করি, কয়ের জায়গায় খ, এর জায়গায় বি। এই আমরা তো অ্যাকচুয়ালি ম্যাথ নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে কেউই এক্সপার্ট না। আর খালি কপি পেস্টের ধান্দায় থাকে, আর নিজেদেরকে দাবি করে যে আমরা অনেক জ্ঞানী হয়ে গেছি। দেখো, আমরা যারা অনার্স মাস্টার শেষ করেছি, তোমার ইউনিভার্সিটির টিচার, তোমার কলেজের টিচার, কেউই কিন্তু নিজে আবিষ্কার করে তোমাকে কিছু শেখায় নাই। আমি কোনো কিছু আবিষ্কার করে তোমাকে শেখাবো না। সবই অন্যের তৈরি করা জিনিস, নিজের মতো করে একটু বলবো আর কি, শেষ। সব ডেফিনেশন, সব বই সব অন্যের। আমাদের দেশে তো কোনো বইও নাই, সর্বোচ্চ বাংলায় ডাবিং করা বই এই। খালি জাফর ইকবাল স্যারের দোষ। বেশি করে ফেলছি না? আচ্ছা, ওকে। বিসিএস এ মানসিক দক্ষতার জন্য এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। এটা এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক। কারণ এখান থেকে প্রিলি প্লাস রিটেন দুই জায়গাতেই প্রশ্ন হয়। এটা রিটেনের অধ্যায়, এটাও রিটেনের অধ্যায়, এটা হচ্ছে প্রিলির অধ্যায়। তো দেখি যতটুকু পারি। এর কোনো ধরা বাঁধা নিয়ম নাই যদিও, যে আমি একটা নিয়ম শিখলাম, এই নিয়মে শিখলে আমার অনেকগুলো হয়ে গেল, বিষয়টা এমন নয়।
যেমন তোমরা হয়তো শিখছো যে সরল সুদের সূত্র কি? আই সিম্পল ইন্টারেস্ট সমান এন পি আর। এন তে হলো বছর বা সময়, পি তে হলো প্রিন্সিপাল, আর তে হলো রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট। এখান থেকে কখনো চারটার মধ্যে তিনটা দেওয়া থাকে, একটা বের করতে হয়। কখনো রেট, কখনো প্রিন্সিপাল, কখনো টাইম। তো এই সূত্রটা পর্যন্ত বাংলাদেশে কেউ আবিষ্কার করে নাই। বিদেশে আবিষ্কার করে ছেড়ে দিচ্ছে, আমরা শুধু কাম সারি। তো এইরকম রুল এই অধ্যায়টা নাই। এটা এক একটা এক এক রকমের প্রশ্ন দেখলে বুঝবো আর কি যে প্রশ্নের স্টাইল গুলো হচ্ছে এমন। এখানে কিছু চিত্র দেওয়া থাকে, এই চিত্রগুলোর মধ্যে কিছু সংখ্যা বসানো থাকবে। সেই সংখ্যাগুলো দেওয়ার পরে কোন একটা জায়গায় তোমাকে জিজ্ঞেস করা হবে যে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটা আসবে, অর্থাৎ এখানে কোন সংখ্যা আসবে তোমাকে বলতে হবে। এর কোনো ধরা বাঁধার নিয়ম নাই। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হচ্ছে এটা খুব কঠিনও নয়, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হলো টাইম। অল্প সময়ে ফাইন্ড আউট করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। চলো দেখি। তারপরেও এই টাইপের প্রশ্নগুলা বা সমাধান করতে গেলে, সমস্যা সমাধান করতে গেলে কিছু বেসিক জিনিস আছে, যে বেসিক জিনিসগুলো তোমার প্রত্যেকের জানা উচিত। প্রথমে ওই বেসিক কথাগুলো একটু তোমার আইডিয়া দিই তোমাকে, তারপর দেখবা যে তোমার সিদ্ধান্ত গ্রহণের সময় এই কথাগুলো অনেকখানি হেল্প করবে। চলো দেখি। এই রকমের প্রশ্নগুলোতে কিছু চিত্র দেওয়া থাকে, দেখবা চিত্র। এই চিত্র কখনো একটা থাকে, কখনো দুটা থাকে, কখনো তিনটা থাকে, হ্যাঁ। তো এই চিত্রগুলোর মধ্যে কিছু সংখ্যা বসানো থাকে, সংখ্যা। এই সংখ্যাগুলো কখনো তিনটা থাকে, কখনো চারটা থাকে, কখনো পাঁচটা থাকে। সবই তো ঠিক আছে, তবে সমস্যা কোথায়? এখন ঘটনা হচ্ছে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, ঘন বা বর্গমূল, ঘন, ঘনমূল, এই অপারেশনগুলো ইউজ করা থাকে। ইউজ করে প্রত্যেকটা চিত্রে একটি ফলাফল সংখ্যা থাকবে, ফলাফল, ফলাফল সংখ্যা থাকে। প্রত্যেকটা চিত্রে একটা ফলাফল সংখ্যা থাকে। দেখো, তাহলে এই সবার আগে প্রশ্নটা সমাধান করতে গেলে সবার আগে এই ফলাফল সংখ্যাটা কোনটা সেটা আমাকে বের করতে হবে, বা ধরে নিতে হয় যে এটা ফলাফল। চিত্র ধরো, এটা চিত্র আছে তোমার সামনে, তো তোমাকে আগে খুঁজতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটাকে তুমি অ্যান্সার হিসেবে ধরে নিয়ে বাকিগুলোকে অংশগ্রহণ করায় তার মতো বানাতে চাও। ওকে, তাহলে এই ফলাফল সংখ্যাটা চেনার উপায় আছে, দেখো, চেনার উপায়। ফলাফল সংখ্যাটা চেনার উপায় হচ্ছে, ম্যাক্সিমাম সময় ফলাফল সংখ্যাটা চিত্রের মাঝামাঝি থাকে, মাঝখানে, চিত্রের মাঝে থাকে। কখনো কখনো প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা ফলাফল হয়। কখনো কখনো প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা ফলাফল হয়। আর অধিকাংশ ক্ষেত্রে
প্রশ্নবোধক চিহ্নটা যে জায়গাতে থাকবে ওই জায়গার সংখ্যাটাকে আমরা ফলাফল হিসেবে ধরবো, ধরে তারপরে হিসাব শুরু করব। আগে ফলাফল সংখ্যা ধরে নেব, পরে হিসাব। তো ফলাফল সংখ্যা চেনার উপায় হচ্ছে মোটামুটি মাঝখানে থাকে, বড় সংখ্যাটা হয়, সবচেয়ে ছোট সংখ্যাটা হয়, আর অধিকাংশ ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে সেই সংখ্যাটা হবে। তো এই যে তুমি দেখো, এই যে বৈশিষ্ট্যগুলো বুঝলে, যে চেনার উপায়গুলা, সেই আলোকে দেখো তো। লুক, এখানে দেখো, এই চিত্রটার মাঝখান সংখ্যাটা কত? 1। সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 1। প্রশ্নবোধক চিহ্নটা কোথায়? এখানে, 1-এর এখানে, ওই যে। তাহলে তোমার কাজ হচ্ছে সবার প্রথম এই ফলাফল সংখ্যাটা যে 1 আমরা পেয়েছি, বাকি যে সংখ্যাগুলো থাকলো এদের উপরে যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমার কাজ হচ্ছে এই এক বানানো। এক কখনো চেঞ্জ হবে না, ফলাফল সংখ্যা যেটা আছে সেটাই থাকবে, বাকিরা অংশগ্রহণ করে তার মতো বানাতে হবে। এটা হলো মেইন টার্গেট। এখন এবার এটা খেলার নিয়ম শিখো। খেলার নিয়মটা হচ্ছে এ, উম, অবশ্যই যে জিনিসগুলো তোমাকে মানতে হবে সেটা বলি। সেটা হচ্ছে হিসাবে, হিসাবে কোনো সংখ্যা বাদ দেওয়া যাবে না। হিসাবে কোনো সংখ্যা বাদ দেওয়া যাবে না, এটা হলো প্রথম কাজ। 2 নম্বরটা হচ্ছে বাদ দেওয়া যাবে না, কথা সত্য। প্রয়োজনে, প্রয়োজনে নতুন সংখ্যা হিসাবে আনা যাবে। প্রয়োজনে নতুন সংখ্যা হিসাবে আনা যাবে। এই যে নতুন সংখ্যার কথা বললাম, এই যে নতুন সংখ্যা যে আমরা আনবো, চিত্রের ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া থাকে এরা যোগ বিয়োগ গুণ ভাগে অবশ্যই অংশ নিতে হবে, কোনোটাকে বাদ দিয়ে চিন্তা করা যাবে না। প্রয়োজনে নতুন সংখ্যা হিসাবে আমরা আনতে পারবো বাইরে থেকে, কিন্তু আছে সংখ্যা বাদ দেওয়া যাবে না। এখন মনোযোগী হও, আমরা কখন বুঝবো যে আমাকে নতুন সংখ্যা আনতে হবে? কখন বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে চিত্রের ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ করে এরা কোনোভাবে মিলাতে পারবে না। তুমি ফেড আপ হয়ে যাবে, মনে হয় "ইস, শালা, প্রশ্ন মনে হয় ভুল আছে, এটা বাদ 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 বাদ"। তো এই যখনই এরকম হিসাব করতে গিয়ে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এদের সঙ্গে তুমি ম্যাচ করাতে পারবে না, তখন তোমাকে নতুন চিন্তা আনতে হবে, এই চিন্তা আনতে হবে মাথায়, প্রথম কাজ। আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখছি, আমি তো যেহেতু এটা পড়াই, তাহলে অনেক প্র্যাকটিস করা আছে এটার উপরে আমার, এটা তো একটু মানো। তো আমি কি করছি, স্টাডি করতে গিয়ে দেখছি যে যে সকল চিত্রে সংখ্যা কম দেওয়া থাকে, বিশেষ করে কিছু চিত্রে দেখবে 5টা করে সংখ্যা, কিছু চিত্রে দেখবে 4টা করে সংখ্যা, কিছু চিত্রে আছে 3টা করে সংখ্যা আছে থাকে। তা আমি দেখছি যে এক্সট্রা সংখ্যাগুলো বেশি দরকার হয় ওই সকল চিত্রে যেখানে 3টা করে সংখ্যা থাকে, সংখ্যা থাকবে 3টা। তাহলে দুইটা বিষয় হচ্ছে কাজ করে, একটা হচ্ছে যে সংখ্যাগুলো আছে এরা হিসাব করে কোনোভাবে মিলাতে পারবো না, তখন একবার চিন্তা করতে হবে, অথবা 3টা করে সংখ্যা থাকবে চিত্রের ভিতরে, তখন আমার মাথায় নিতে হবে যে এখানে যে সংখ্যা আছে এরা সারাও বাইরে থেকে সংখ্যা লাগবে। এটা হলো নতুন সংখ্যা আসবে তার
প্রস্তুতি। এখন নতুন সংখ্যা যে তুমি আনবে, এই যে নতুন সংখ্যাটা যে আনবে, আনার সময় কিছু নিয়ম ফলো করতে হয়। দুটো নিয়ম আছে। নতুন সংখ্যা আসে দুই ভাবে। এক, প্রত্যেকটা হিসাবে সেম নাম্বার আসবে, সেম সেম নাম্বার। মানে প্রথম চিত্রে যদি 2 গুণ করো এক্সট্রা করে, তাহলে বাকি চিত্রগুলোর সাথেও 2 গুণ করে যেতে হবে হিসাবের সময়। একই সংখ্যা, 2 যোগ করলে সবগুলোতে 2 যোগ, 2 গুণ করলে সবগুলোতে 2 গুণ, 1 বিয়োগ করলে সবগুলোতে 1 বিয়োগ, এরকম যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করবা ওই একই সংখ্যা সবটাতেই কাজে লাগাতে হবে। আরেকটা হচ্ছে সিকোয়েন্স আনা যাবে, সিকোয়েন্স অফ নাম্বার, সিকোয়েন্স অফ নাম্বার, সিকোয়েন্স অনুযায়ী আনতে হবে। এই আর কি। যেমন প্রথমটাতে যদি 1 যোগ করো, তা তুমি সিকোয়েন্স অনুযায়ী পরেরটাতে 2 যোগ করতে পারবা, পরেরটাতে 3 যোগ করতে পারবা। কিন্তু আওলা ঝালা করা যাবে না যে শালার বেটা তোর প্রথমে 1 যোগ করে মিলতেছে, পরে যদি 50 যোগ করে মিলবে, পরে 70 যোগ করে মিলবে, ওহ কি মজা। এরকম জোর করে মিলানো যাবে না। কোনো না কোনো একটা প্যাটার্নকে ফলো করে আসতে হবে, আজগবি সংখ্যা আনা যাবে না। তাহলে মেইন কাজ কি কি ছিল? আমার প্রথম কাজ হচ্ছে এই যে চিত্রটা আছে এর ভিতরে অ্যান্সার কোনটা সেটা বের করা। তাহলে অ্যান্সার বের করার উপায় কি কি বলছিলাম? মাঝখানে থাকবে, সবচেয়ে বড়টা হবে, সবচেয়ে ছোটটা হবে, অথবা প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে সেটা হবে। আর চিত্রের হিসাব করার সময় কোনো সংখ্যা বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে বাইরে থেকে সংখ্যা আনা যাবে। আর চিত্র আনার সময় দুটা, মানে সংখ্যা আনার সময় দুটা জিনিস মেনটেন করতে হয়। একটা হচ্ছে একই সংখ্যা আনতে হয়, অথবা সিকোয়েন্স আনতে হয়। আর আমরা যে সংখ্যা আনবো সেটা বুঝবো কখন? যখন যে সংখ্যা আছে এরা হিসাব করে মিলাতে পারবে না, তখন বাইরে থেকে সংখ্যা আনতে হবে, এরকম চিন্তা রাখতে হবে। অথবা 3টা করে সংখ্যা থাকবে, তখন আনতে হবে। ওকে, তাহলে এই কথাগুলো ছিল আমার বেসিক হিসাব, বেসিক ইনফরমেশন। এখন দেখো, তোমাকে এই চিত্রটা তোমার সামনে দেওয়ার সাথে সাথে তোমার মাথায় হিসাব শুরু হয়ে গেছে যে তুমি কি করতে চাও। কখনো এদিক দিয়ে উপরে নিচে ডানে বামে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমার টার্গেট থাকবে কি 1 বানানোর চেষ্টা করবে। তো তোমার চিন্তার সাথে আমার চিন্তা একটু হলেও ভেরিয়েশন কাজ করবে, কারণ তোমার চিন্তাগুলা এলোমেলো করবে আর আমার চিন্তা এলোমেলো করবে না। এর কারণ হচ্ছে আমার সময় লাগলেও আমি আউলা ঝাউলা চিন্তা করব না, এটা আমি শিওর। কারণ বেশি বেশি প্র্যাকটিস করার কারণে আমার মাথায় কিছু জিনিস সেট হয়ে গেছে যে বাংলাদেশের কোশ্চেন মেকাররা কোন টাইপের প্রশ্ন, কোন হিসাবগুলোকে সবচেয়ে বেশি হচ্ছে নক করে, কোন হিসাবগুলো থেকে বেশি প্রশ্ন দিয়েছে, ওই হিসাবগুলো আমার মোটামুটি জানা আছে। হ্যাঁ। কিসে দরকার নাই তোমার এত সাউন্ডের নাও। এবারে আমি তোমাকে একটা মেসেজ দেখাই। লুক, আমরা যখন দেখব, ধরো চিত্রের ভিতরে 3টা সংখ্যা এ বি সি, 3টা সংখ্যা থাকলে এবিসি। আর যদি 4টা সংখ্যা থাকে তাহলে এ বি সি ডি। আর যদি 5টা করে সংখ্যা থাকে তাহলে এ বি সি ডি ই। তো খেয়াল করো, তাহলে এর ভিতর তো একটা রেজাল্ট থাকবে। 3টা সংখ্যা থাকলেও একটা রেজাল্ট আছে, 4টা করে সংখ্যা থাকলেও রেজাল্ট আছে, 5টা করে থাকলেও রেজাল্ট আছে। তো ধরে নাও সি রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট সংখ্যা, যেটা কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ কারা হবে? এই দুটা, এই যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ ঘন করে উম, দেখতে হবে কোন হিসাবটার কারণে সি সংখ্যাটার মতো রেজাল্ট আসে। যদি 4টা করে সংখ্যা থাকে তাহলে এই 3টে সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ ঘন করে চেক করতে হবে যে কোন কাজের কারণে ডি এর মতো হয়। আর যদি 5টা করে সংখ্যা থাকে তাহলে এই 4টা অংশগ্রহণ করবে, এ বি সি ডি হিসাবে অংশগ্রহণ করে নতুন সংখ্যা বানাবে। তো এইগুলোর মধ্যে
তিনটা সংখ্যা থাকলে একটা প্যাটার্ন ফলো করে, চারটা করে সংখ্যা থাকলে একটা প্যাটার্ন ফলো করে, আর পাঁচটা করে সংখ্যা থাকলে এক ধরনের হিসাব তোমাকে শেখাবো আমি এখন। আবার কিছু হিসাব আছে যে হিসাবগুলো দেখবা এই তিনটা করে সংখ্যা, চারটা করে সংখ্যা, পাঁচটা করে সংখ্যা যে জায়গায় যেটাই থাক সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে কিছু কমন হিসাব আছে যে হিসাবগুলা সবার জন্য প্রযোজ্য হিসাব। ওকে, এবারে আমি তোমাকে কিছু কমন হিসাব দেখাই যে হিসাবগুলো তোমার প্রথমে চিন্তা করা উচিত। কমন ক্যালকুলেশন। কমন ক্যালকুলেশন, হ্যাঁ। কোন হিসাবগুলা তোমার সবচেয়ে বেশি চিন্তা করা উচিত? যেমন তুমি প্রথমে যে সংখ্যাগুলো থাকবে সবগুলোকে যোগ করে দিবে, যোগ করে দিয়ে দেখবে যে ডি এর মতো হয় কিনা। কমন হিসাব, এটা তিনটা হলেও প্রযোজ্য, চারটা হলেও প্রযোজ্য, পাঁচটা হলেও প্রযোজ্য। এই হিসাবটা যেমন দুটা যোগ করে তিনটা হবে, তিনটা যোগ করে চতুর্থটা হবে, চারটা যোগ করে পঞ্চমটা হবে, এরকম। যখন মিলবে না, দেখা গেল যোগফল, হলো 7, কিন্তু আমি অ্যান্সার ধরে রাখছি 10। ঠিক এই সময়ে তোমাকে প্রয়োজনে এক্সট্রা সংখ্যা যোগ করে নিতে হবে। এন হচ্ছে ওই সংখ্যা যা চিত্রের মধ্যে থাকবে না, এক্সট্রা সংখ্যা, এক্সট্রা। এটা হলো প্রয়োজনে। ধরো তো, তো কি স্ক্রিনশট তো দেখতে পাচ্ছ না? ওই ডান পাশে একটা লেখা উঠছে, এটা কি তোমাদের সামনে আসছে কিনা? দেখতে পাচ্ছি স্যার, সব ক্লিয়ার। এই সবগুলোকে যোগ করে এক্সট্রা সংখ্যা যোগ হতে পারে, এক্সট্রা সংখ্যা বিয়োগ হতে পারে, এক্সট্রা সংখ্যা গুণ হতে পারে, এক্সট্রা সংখ্যা ভাগ হতে পারে। এই হিসাবগুলো তোমার প্রথম চিন্তা আসা উচিত। প্রথমে আমি যোগ করে ফেলবো, যোগ করার পরে যদি মনে করো যে এক্সট্রা সংখ্যা লাগে তাহলে যোগ করব, না লাগলে যোগ করব না। ওকে, এরপরে এই সবগুলা সংখ্যাকে যোগ করে বর্গ করে দেব, বর্গ করে ডি। সবগুলা সংখ্যাকে আলাদা করে বর্গ করে যোগ করে দেব ডি। মানে যোগ করে বর্গ, বর্গ করে যোগ। এরপরে যোগ করে ঘন, ঘন করে যোগ। এইটা যোগ করে বর্গ, বর্গ করে যোগ, যোগ করে ঘন, ঘন করে যোগ। তো আমি তোমাকে একটা মেসেজ দেই, আমি তো বিগত সালে সব প্রশ্ন স্টাডি করছি, করে আমি দেখছি এই চারটা হিসাব থেকে অলরেডি বিসিএস এ প্রশ্ন আসছে। যেহেতু এই হিসাবগুলো থেকে প্রশ্ন আসছে, তাহলে অবশ্যই আমি যখন কোনো একটা প্রশ্ন সমাধান করতে যাব এই হিসাবটাকে অবশ্যই মাথায় আমলে নেব, কারণ আমি জানি যে এই হিসাব থেকে বারবার প্রশ্ন পরীক্ষা আসে। এটা একটা ফরম্যাট। এরপরে আরেকটা ফরম্যাট দেখো, সেটা হচ্ছে সবগুলোকে গুণ করে দেবো, গুণ। এ গুণন বি গুণন সি সমান ডি। এটা একটা ফর্ম, গুণফল। এবার গুণ করেও যে সবসময় মিলে যাবে তা তো না। গুণ করার পরে এক্সট্রা সংখ্যা যোগ হতে পারে, এক্সট্রা সংখ্যা বিয়োগ হতে পারে, এক্সট্রা সংখ্যা গুণও হতে পারে, এক্সট্রা সংখ্যা ভাগও হতে পারে। তাহলে এই হিসাবগুলা, সেটা তিনটা সংখ্যা থাক, চারটা সংখ্যা করে থাক, আর পাঁচটা করে থাক, সব ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এই হিসাবগুলোকে আমরা অনেক আমলে নেব আর কি, কমন হিসাব।
কমন কমন। ওকে, এরপরে কিছু হিসাব আছে এই কমন হিসাব ছাড়াও, যদি যে সকল চিত্রে 4টা করে সংখ্যা থাকবে সেখানে আমাদের চিন্তা আরেকটু ভেরিয়েশন আনতে হবে। সেটা কি রকম ভেরিয়েশন আসবে দেখো, এখন কটা হিসাব দেখায়। সেটা হলো 4টি সংখ্যা, 4টি সংখ্যার জন্য প্রযোজ্য হিসাব, 4টি সংখ্যার জন্য প্রযোজ্য হিসাব। এগুলো একটু এক্সট্রা হিসাব। যেমন ধরো প্রথমে এ প্লাস বি যোগ করলাম, সে যোগফলের সাথে পরে যে সংখ্যাটা থাকবে সেটা বিয়োগ করে ডি, সেটা গুণ করে ডি, সেটা ভাগ করে ডি। এটা একটা সেট। আমি দেখছি বিসিএস এ এই তিনটা হিসাব থেকে অলরেডি পরীক্ষায় প্রশ্ন আসছে। মানে যোগফলের সাথে এক্সট্রা যে পরে যে সংখ্যাটা থাকবে সেটা যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে। আমি যোগ করি নাই। এরপরে দেখো বিয়োগফলের সাথে যোগ, গুণ, ভাগ, এটা একটা ফরম্যাট। এরপরে দেখো গুণ ফলের সাথে এ এবং বি গুণ, তার সাথে সি যোগ করে ডি, সি বিয়োগ করে ডি, সি ভাগ করে ডি। এবং আমি তোমাকে বলি এই হিসাবগুলো থেকেও বিসিএস এ প্রশ্ন আসছে। গুণফলের সাথে যোগ, গুণফলের সাথে বিয়োগ, গুণফলকে ভাগ। এবার আসো ভাগফলের সাথে ভাগফল। প্রথম দুটো সংখ্যার ভাগফল, এর সাথে পরের সংখ্যার যোগ, বিয়োগ, গুণ। এই তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে যোগের সাথে এবং এই গুণের সাথে। বিয়োগের এবং ভাগের সাথে থেকে প্রশ্ন এখনো বিসিএস এ ওরকম টাচ করে নাই। তাহলে এখানে 12টা হিসাব। এই 12টা হিসাব এক্সেপশনাল কখন, যদি 4টা করে সংখ্যা থাকে, কমন প্লাস এই 12টা। এখন আরো কিছু কয়েকটা হিসাব আছে দেখো, যে হিসাবগুলো তোমাকে 5টা করে যখন সংখ্যা থাকে তখন চিন্তা আনতে হয়। কমন হিসাবের সাথে 5টা করে সংখ্যা থাকলে সেগুলো প্রযোজ্য। আচ্ছা, তোমরা কি এগুলা কি লিখে নিচ্ছ না স্ক্রিনশট দিচ্ছ না খালি শুনছো কোনটা? স্যার লিখে নিয়েছি। এক একজন ম্যান টু ম্যান ভেরি করবে, এক একজন এক এক কাজ করবে, কোনো না কোনো ভাবে হলো। আমার এই কথাটা হলো তুমি যেভাবেই বুঝো, শুনো, লেখো, বুঝোটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। এবারে লেখো 5টি সংখ্যার জন্য প্রযোজ্য হিসাব, 5টি সংখ্যার জন্য প্রযোজ্য হিসাব। এই চিন্তাগুলো আমরা কখন করব? যখন চিত্রের ভিতরে 5টা করে সংখ্যা থাকবে তখন। লোক, এটা হলো জোড়ায় জোড়ায় কাজ হবে। প্রথম দুটার যোগফল, পরের দুটার যোগফল। এই যে যোগফল দুটো আলাদা আলাদা পাইছি, সেই যোগফলের বিয়োগ করে ই এর মতো বানাবো, গুণ করে ই এর মতো বানাবো, ভাগ করে ই এর মতো বানাবো। এই বিয়োগফল, গুণফল, ভাগফল আলাদা আলাদা করে যোগ করছি, সেই যোগফলের আবার এক্সট্রা কাজ। এরপরে দেখো
আলাদা করে বিয়োগ, জোড়ায় জোড়ায় বিয়োগ, সেই বিয়োগ ফলের যোগফল, গুণফল, ভাগফল করে জোড়ায় জোড়ায়। দেখো, জোড়ায় জোড়ায় গুণ, গুণ করে সেই গুণফলের যোগফল, বিয়োগফল, ভাগফল। এবারে জোড়ায় জোড়ায় ভাগ, যোগ, বিয়োগ, গুণ। এই হলো মোটামুটি হিসাব। তাহলে প্রথম থেকে আরেকবার বলে আসি যে আমরা কি কি আলোচনা, মানে কোন টাইপের হিসাবগুলো দেখে আসলাম। তোমার মাথায় যেটা সবার আগে নিতে হবে সেটা হলো কমন হিসাবগুলো। সবগুলোকে যোগ করবে, যোগ করে যদি মিলবে, না মিললে এক্সট্রা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখতে হবে, সেটা 1 2 3 4 5 6 বা যেটাই আসুক। যোগ করে বর্গ, বর্গ করে যোগ, যোগ করে ঘন, ঘন করে যোগ। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিসিএস বারবার এখান থেকে প্রশ্ন আসছে। এটা যোগের, এটা বর্গ ঘন, এটা গুণের। গুণ করে ফলাফল হতে পারে, গুণ করার পরও এক্সট্রা সংখ্যা লাগতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ। এই হিসাবটা হচ্ছে 3টা সংখ্যার জন্য প্রযোজ্য, 4টা সংখ্যার জন্য প্রযোজ্য, 5টা সংখ্যার জন্য প্রযোজ্য। এই জন্য আমি বললাম এটা কমন হিসাব। এরপরে বলছি এমন কয়েকটা হিসাব আমরা মাথায় নেব, যে হিসাবগুলা উম, ঠিক তখন চিন্তায় আনবো যখন 4টা করে সংখ্যা থাকবে তখন। যেমন এখানে যোগ করে দুটি সংখ্যা যোগ করব, এর পরের সংখ্যাটা বিয়োগ গুণ ভাগ, মানে যা করছি এখানে সেটা করছি না, এখানে বিয়োগ করছি এখানে বিয়োগ করি নাই, এখানে গুণ করছি এখানে গুণ করি না, এখানে ভাগ করছি এখানে ভাগ করি নাই। ওকে। আর এই হিসাব 12টার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ বা হিসাব হলো এইটা এবং এটা, যোগেরটা এবং গুণেরটা থেকে বেশি প্রশ্ন আসছে। এটা কখন? 4টার জন্য প্রযোজ্য। আর যদি 5টা করে সংখ্যা থাকে তখন কি হবে? তখন জোড়ায় জোড়ায় যোগ হবে। যোগ করার পরে বিয়োগ গুণ ভাগ, বিয়োগ করার পরে যোগ গুণ ভাগ, গুণ করার পরে যোগ বিয়োগ ভাগ, ভাগ করার পরে যোগ বিয়োগ গুণ। মানে জোড়ার ভিতরে যা হচ্ছে এদের কম্বাইন কাজটা সেটার হচ্ছে না, কম্বাইন তার উল্টা কাজ হচ্ছে। এই, আমি কি মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি কোন হিসাবগুলো আমরা মাথায় নিব প্রাথমিকভাবে? জি স্যার। এখন আসলে যা শিখলাম এটা আসলে কামের শিখা শিখলাম না আকাম শিখলাম? এখন বিগত সালে প্রশ্ন প্র্যাকটিস করতে গেলে তো বুঝবো, ঠিক না? তো এখানে যে হিসাবটা শিখছি না, এই যে এটা দেখো, ভাগ করলাম, এই যে 2 নাম্বারটা ভাগ ফলের, এখানে আবার কি করছি? বিয়োগ। সেটাই এটা। এখানে দেখো, 64 কে ভাগ দিব কি দিয়ে? জোড়ায় জোড়ায় ভাগ, 8 দিয়ে ভাগ করলে 8। আবার 49কে 7 দিয়ে ভাগ করলে 7। এই যে ভাগফল হলো, সেই ভাগফলের আবার বিয়োগ করলে 1 হয়। তাহলে এটা কোন হিসাবটা? এই যে এই হিসাবটা, এই যেটা ভাগফলের বিয়োগ করে অ্যান্সার। তাহলে অবশ্যই যে হিসাবগুলো শিখতেছি সেটা কামের, আকামের না। এমন হতে পারে যে সবগুলো যোগ করে গড় সংখ্যাটা মাঝখানে আছে, যোগফলের অর্ধেক আছে, 4 দিয়ে যোগ করে সবগুলোর যোগ করে আবার যোগফল থেকে কিছু বাদ হয়ে যেতে পারে, গুণফল হতে পারে, বর্গের সমষ্টি হতে পারে, ঘনর সমষ্টি হতে পারে, যোগ করে বর্গ হতে পারে, অনেক কাহিনী হতে পারে।
ওই কমন হিসাবগুলো সবগুলো এখানে অ্যাপ্লাই করা সম্ভব। এই লজিকে অ্যান্সার কত আসে দেখো। আর এটা কেন দিয়েছে? এটা কনফার্ম হওয়ার জন্য দিয়েছে যে আমি এখানে যে হিসাবটা এস্টাবলিশ করে ম্যাচ করাতে পারবো সেই হিসাবটা এখানে আছে কিনা, তাহলেই তো হয়েছে। কারণ 6 দিয়ে 36কে ভাগ করলে হবে 6, 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5। এই 5 আর 6 পার্থক্য তাহলে 1, সেটা মাঝখানে আছে। তাহলে 7 দিয়ে 56কে ভাগ করলে হবে 8, 6 দিয়ে 36কে ভাগ করলে হবে 6। এই 8 আর 6-এর বিয়োগফল হচ্ছে 2। তাহলে সঠিক অ্যান্সার 2। লুক, এই কোশ্চেনের দিকে তাকাও। এটা 35তম পিলিতে আসছে। তাহলে বিগত সালের প্রশ্ন দেখলে আমরা কি কি বুঝবো, কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতেছে, স্টাইল কেমন হয়, চিত্র কেমন দেখতে হয়, সেগুলো আমরা অনায়াসে বুঝবো আর কি। এই মাসে কি আরো ক্লাস আছে নাকি অনলাইনে? কি জানি, মনে নেই তো। স্যার K8। থ্যাংক ইউ। এই 2 এবং 4 যোগ করলে 6 হয়, 3 এবং 5-এ যোগ করলে 8 হয়, 5 আর 9-এ যোগ করলে 14 হয়। এদিক দিয়ে হয়, ধরুন 2 আর 3-এ যোগ করলে 5, 5 আর 4-এ যোগ করলে 9, 6 আর 10-এ যোগ করলে হবে 14। এই বর্ণটা হবে কে, কেন? কারণ অপশনে 8-এর সাথে বর্ণ একটাই আছে, আমার তো বর্ণ খুঁজতে হচ্ছে না। আর তাহলে কি করতে হবে, যদি যদি 2 জায়গাতে 8 থাকতো তাহলে নতুন করে বর্ণ খোঁজার প্রয়োজন পড়তো। যেমন এরপরে বি নাই সি, ডি নাই ই, এফ নাই জি, এইচ নাই আই, জে নাই কে। এভাবে চিন্তা করা যায়। ওকে। জি স্যার। ধরো এই কোশ্চেনটা তুমি তোমার লাইফে কখনো দেখো নাই, আজকে ফার্স্ট, তোমারও ফার্স্ট আমারও ফার্স্ট। যদি এটা বাসায় তুমি যখন বইয়ে প্র্যাকটিস করবা, তখন তুমি একটা নতুন প্রশ্নকে সমাধান করতে গিয়ে নিজেকে কিভাবে অ্যাপ্লাই করবা, এই কোশ্চেনটা দিয়ে আমি তোমার সামনে কিছু ওয়ে বলি। দেখো, তো আমি কোশ্চেন কখনো দেখি নাই, এই কোশ্চেন দেখার সাথে সাথে মনে হচ্ছে ও, চিত্র করা রে 3টা, সংখ্যা করা করে রে 3টা করে। তাহলে আমার মেইন কাজ হচ্ছে কোন সংখ্যাটা আমি রেজাল্ট ধরবো। এখানে ABC 3টা সংখ্যা আছে, তো সি হচ্ছে আমার রেজাল্ট। তো রেজাল্ট ধরার জন্য আমি কয়েকটা বৈশিষ্ট্য তোমাকে আগেই বলে রাখছিলাম, যেটা আমার মুখস্থ আছে। যেমন মোটামুটি মাঝখানের সংখ্যা হয়, সবচেয়ে বড়টা হয়, সবচেয়ে ছোটটা হয়, এবং প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে সেখানে হয়। তো আমি দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন এখানে, তাহলে এই পজিশনের সংখ্যাটাকে আমি অ্যান্সার হিসেবে ধরে নিতে পারি। আরো বৈশিষ্ট্য আছে, যেমন এটা সবচেয়ে বড় সংখ্যা, 15, 30, 45-এর মধ্যে সবচেয়ে বড় 45। এরপরে দেখো 45-এর সাথেই বাকি সংখ্যাদের একটা রিলেশন আছে। এই চিত্রটা দেখার সাথে সাথে ক্লাস 3, 4-এর বাচ্চারাও থেকে শুরু করে সকল মানুষের মাথায় প্রথম যেটা ক্লিক করবে সেটা হলো এই 15 আর
30 যোগ করলে 45 হয়। প্রথম চিন্তা আসবে দেখার সাথে সাথে। এটা তোমারও আসবে, আমারও আসলো। এখন ওইটা যে দিয়ে রাখছে, আমি যে হিসাবটা এখানে পেয়েছি বা ধরলাম বা ভাবলাম, সেটা ওখানে আছে কিনা তোমাকে কনফার্ম হতে হবে। 28 আর 21 যোগ করলে কি 35 হবে? না। তাহলে কি করতে হবে? কোশ্চিন মেকার এই চিন্তাটা ওখানে করে নাই। আমি যেটা প্রথম ভাবলাম যে এই দুটো যোগফল এটা হবে, এখনই তুমি ধাক্কা খেয়ে গেছো, কি রে, হে, এটা তো মিললো, এটা থেকে তো মিললো না, ঘটনা কি রে? একটু আগে তোমাকে বলছিলাম যে যখন প্রদত্ত সংখ্যাগুলা যোগ বিয়োগ গুণ ভাগে অংশ নিয়ে মিলাতে ব্যর্থ হবে, তখনই আমাকে নতুন সংখ্যা আনতে হবে, ওই ধান্দায় থাকতে হবে। তাহলে কেন? কারণ এরা মিলাতে পারছে না, এই সংখ্যা তিনটা একসাথে ম্যাচ করে 35 45 হচ্ছে না এই দুটা মিলে। তাহলে নতুন সংখ্যা লাগবে। পাশাপাশি এটাও বলছিলাম যে সকল চিত্রের সংখ্যা তিনটা থাকে, যে সকল চিত্রের সংখ্যা তিনটা থাকবে আহ, সেটাকে আমরা ফলাফল হিসেবে ধরবো। ওকে? না, মানে সেখানে এক্সট্রা সংখ্যা লাগবে, আমি সেটা বলছি। এখন দেখো, তোমার মাথায় চিন্তা আসবে যে যেহেতু যোগ করে মিললো না, আর কি করা যায়। তোমার উচিত ভিন্ন ভিন্ন ওয়েতে হিসাব স্টাবলিশ করে ম্যাচ করানোর চেষ্টা করা। যেমন আমি দেখলাম 30 বিয়োগ 15 সমান 15, 25 বিয়োগ 19 সমান 6, তাহলে 28 বিয়োগ 21 সমান 7। এটা হুম এখন তুমি এটা বিয়োগ করে কি কাম কি? আমার কাজ হলো 45 বানানো আর 35 বানানো। 45 সেখানে আছে আর 35 সেখানে আছে। এই দুটাকে বানাতে গিয়ে এখানে আমি যে সংখ্যা পাবো সেটা অ্যান্সার হবে। এখন দেখো, তোমার ভিতরে এখন কাজ হচ্ছে, তোমার টার্গেট হলো বিয়োগফল 15, কি করলে 45 হবে। তোর মাথায় ক্লিক করছে যে 3 গুণ করলেও 45 হয়, 30 যোগ করলেও 45 হয়, 3 গুণ করলেও হয়, 30 যোগ করলেও হয়। তো প্রথমে তুমি 30 যোগ করো, 30 যোগ 30 যোগ 30 যোগ, মিলছে? এটা মিললো, এটাও মিললো, দেখো এটা মিললো কত? 36। অপশনে আছে কোথায়? এই যে কতে। কিন্তু এটা যে মিললো না, যে যেহেতু এটা মিলে নাই, তো তোমাকে বুঝতে হবে যে কোশ্চিন মেকার এই চিন্তা করে নাই, করলে তো কাম হয়ে যেত। এখন দেখো, যেহেতু এইভাবে মিলতেছে না, তাহলে এখন তোমার কাজ হচ্ছে সরে আসা, এই সিদ্ধান্ত থেকে সরে আসা। এখন তোমাকে একটু আগে বলছিলাম যে হয় একই সংখ্যা নিয়ে আসতে হয়, না হলে সিকোয়েন্স আনতে হয়। তো 30 যোগ 29 যোগ 28 যোগ, এটা সিকোয়েন্স আছে, দেখো এইটা যোগ করলে 45 হয়, এটা যোগ করলে 35 হয়। এবার কিন্তু মিলছে, এটাও মিলছে, এটাও মিলছে। যখন তুমি 29 6 এর সঙ্গে যোগ করো তখন 35 হবে। এই সংখ্যাটা অপশনে নাই। এর মানে কোশ্চিন মেকার এই চিন্তাটাও করে নাই। যদি করতো তাহলে অ্যান্সার মিলে যেত। ওকে, ফাইন। এরপরে তুমি এভাবে চিন্তা করলে যে যেহেতু বিয়োগ ফল 15, এটাকে 3 গুণ করলে 45 হয়, বিয়োগ ফল 19, 3 গুণ করলে 18 হয়, বিয়োগ ফল 3 গুণ করলে 21 হয়, হবে? হবে না। তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ একই সংখ্যা গুণ করলে তুমি ব্যর্থ, তোমার কাজ হয়নি। এখন তুমি ভাবছো যে ওরে, সিকোয়েন্স হলে তো হবে। দেখো সিকোয়েন্স হলে কিভাবে হয়, এটাকে 3 গুণ, এটাকে 4 গুণ, এটাকে 5 গুণ। দেখো 5 গুণ করার সাথে সাথে 35 মিলে গেছে।
প্রথমটা 3 গুণ করলাম, পরটা 4 গুণ করলাম, পরটা 5 গুণ করলাম, মিলে গেল। তাতে অ্যান্সার কত আসে? 24। খেয়াল করে দেখো, এই 24 সংখ্যাটা অপশনে নাই। যখনই থাকবে না, তখন তোমার মাথায় প্রথমে ক্লিক করবে যে প্রশ্নে মনে হয় ভুল আছে, তাছাড়া আমি পারতেছি না কেন। এবার দেখো, তোমাকে আরেকটা হিসাব দেখে লুক। এ 30, এটাকে 2 গুণ করলে হবে 60, পাশের 15 বিয়োগ করলে হবে 45। 30 কোনটা? এটা 30, দ্বিগুণ করে এটা বিয়োগ করছি। এরপরে দেখো 25, 25কে দ্বিগুণ করে 50, পাশের 19 বিয়োগ করলে হবে 31। এরপরে 28, দুগুণে হবে 56, পাশের 21 বিয়োগ করলে হবে 35। এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার 31। এইভাবে 31 হয়ে গেল। এখন তুমি এই 31টা, যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন, 31টা তুমি যদি আন্দাজেও দাগাও, আন্দাজে, তাও হবে, আন্দাজে দাগালেও হবে। কারণ কোশ্চেন মেকাররা তো, মেশিন তো আর জানতে চাবে না যে তুমি কেমনে 31-এর বৃত্ত ভরাট করছো। কেউ যদি এভাবে চিন্তা করে, দেখো আরেকটা চিন্তা দেখে, দেখো 21-এর সাথে কত যোগ করলে 28 হয়? 7 যোগ। এটার সাথে আবার 7 যোগ করলে দেখো আবার 35 হয়। 21-এর সাথে 7 যোগ করলে 35, 28, 28, 28, 28-এর সাথে 7 যোগ করলে 35। 19-এর সাথে 6 যোগ করলে হবে 25, 25-এর সাথে 6 যোগ করলে হবে 31। 15-র সাথে 15 যোগ করলে হবে 30, 30-এর সাথে 15 যোগ করলে হবে 45। কেউ এইভাবে চিন্তা করে যদি 31 বৃত্ত ভরাট করে, তাও পাবে। আমাদের উচিত, আমরা যখন বইয়ে এই অধ্যায়টা প্র্যাকটিস করব, তখন ব্যাখ্যা না দেখে প্র্যাকটিস করা বেস্ট। আমরা এই কাজটা না করে, বইগুলাতে দেখবা প্রশ্নের নিজে ব্যাখ্যা লেখা আছে, আমাদের নজর খালি ব্যাখ্যার দিকে যায়। আর ব্যাখ্যা দেখলে তো সবাই বুঝে যে এটা করে এটা করছে। আধা ঘন্টার মধ্যে দেখবা যে 50-60টা প্রশ্ন বা 100টা প্রশ্ন তোমার ব্যাখ্যা দেখে তোমার প্র্যাকটিস করা হয়ে যাবে। বলে বুঝবা যে ও, এই অধ্যায়টা তোমার ভালো প্রস্তুতি হলো। পুরো অধ্যায় আধা ঘন্টায় শেষ। আধা ঘন্টা পরে ওখানকার আগের একটা প্রশ্ন দেওয়ার সাথে সাথে ইউ আর আন্ডার অ্যারেস্ট হয়ে যাও, মনে থাকবে না যে কি করছে, কি দেখছিলাম। কারণ এসব জিনিস তার মুখস্থ বিদ্যা না যে তুমি মনে রাখতে পারবা। তোমাকে ব্রেন খাটায়ে খাটায়ে তোমাকে এখানে দখলে আনতে হবে, মুখস্থ রেখে না। এটা একটা ক্রিয়েটিভ টপিক, এখানে কোনো মাতব্বরি নাই যে আমি অনেক বেশি প্র্যাকটিস করছি দেখেই পরীক্ষার হলে আমি যাই পারবো, তারও কোনো গ্যারান্টি নেই। ওই সময়টাতেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে যে অল্প সময়ে পারলাম কিনা। ওকে, বলো তো, এর অ্যান্সার কি হবে? এ পোকার বাচ্চা পোকা, এটা কোন বিসিএস এ আসছে? 43তম প্রিলি। ধরো এই কোশ্চেন আমি কখনো দেখি নাই, দেখার সাথে সাথে আমার মাথায় খেলবে যে আমি কোনটাকে অ্যান্সার বানাতে চাই। আমি 13কে অ্যান্সার বানাতে চাই। কেন? কারণ এটা সবচেয়ে বড় সংখ্যা এবং প্রশ্নবোধক চিহ্নটা এখানে আছে। সবচেয়ে বড় সংখ্যা এবং প্রশ্নবোধক চিহ্ন এখানে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো
2 এবং 3-এর সাথে কি এমন হিসাব ইস্টাবলিশ করলে 13 হবে, তোমাকে সেদিকে নজর রাখতে হবে। তোমাকে প্রথমে হিসাব করা উচিত কমন হিসাবগুলা। যেমন এখানে 3টা সংখ্যা আছে, 3 আর 2 যোগ করলে তাহলে তোমার মনে আছে যে ছোট ছোট সংখ্যাকে বড় বানাবে, তাহলে হিসাব করার সময় কোন হিসাবগুলো আমার প্রথমে মাথায় আসবে? ছোট সংখ্যাকে বড় বানায় যে হিসাবগুলো, যোগ, গুণ, বর্গ, ঘন, এরা বড় বানাবে। আর যদি ছোট বানানোর প্রয়োজন হয় তাহলে বিয়োগ, ভাগ, বর্গমূল, ঘনমূল, এরা ছোট বানানোর চেষ্টা করবে। তাহলে ছোট ছোট সংখ্যাকে হিসাব করে আমি বড় বানাতে চাই, তাহলে যোগ করে চেক করব, হলো না। গুণ করে চেক করব, হলো না। এরপরে বর্গ আর ঘন বাকি থাকলো। তো বর্গ ঘনের ফরম্যাট করা 4টা। এটা যোগ করে বর্গ, বর্গ করে যোগ, যোগ করে ঘন, ঘন করে যোগ। 13 বর্গ সংখ্যা নয়, 13 ঘন সংখ্যা নয়, তাহলে যোগ করে ঘন বা বর্গ হবে না শিওর। তোমার মনে পড়ে a² + b² = c, বর্গ করে যোগ, তাহলে 3-এর বর্গ আর 2-এর বর্গ যোগ করলে 13 হয়। এটা এখন তোমার কাজ হচ্ছে বাকিগুলোর সাথে প্র্যাকটিস করা, যে 4-এর বর্গ আর 8-এর বর্গ যোগ করলে 80 হয় কিনা। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে আবার অন্য কোনো ভাবে চিন্তা করতে হবে। এই জন্য অ্যান্সার হবে কত? 26। এটা হচ্ছে 1-এর বর্গ আর হচ্ছে 5-এর বর্গ যোগ করলে 26 হয়। এই বেটা, আবার এসে, আরে এই প্রশ্ন তোমার সামনে আসছে, আসার সাথে সাথে তোমার প্রথম চিন্তা আসা উচিত যে কোনটাকে আমি অ্যান্সার বানাবো। অ্যান্সার বানাবো কোনটা? 48কে। কেন? এই সংখ্যাটা মাঝখানে আছে, এই সংখ্যাটা সবচেয়ে বড়, এবং এই সংখ্যার এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে অ্যান্সার সংখ্যা হচ্ছে 48। তাহলে বাইরের সংখ্যাগুলোকে, ছোট ছোট সংখ্যাকে হিসাব করে তোমাকে 48-এ যেতে হবে। ছোট সংখ্যাকে বড় সংখ্যা বানানোর জন্য হিসাবগুলো হচ্ছে যোগ, গুণ, বর্গ, ঘন। প্রথমে কমন হিসাবগুলো মাথায় নিবা। কমন কোনগুলা? সবগুলো যোগ করে হয় কিনা। 5, 3, 8 আর 9 48 হওয়ার কোনো সুযোগ নাই। গুণ করলে হবে না। 48 বর্গ সংখ্যাও নয়, ঘন সংখ্যাও নয়, তাহলে কমন হিসাব বাদ। এরপরে তোমাকে আমি বলছিলাম, মনে আছে কিনা, যে যখন দেখবা কমন হিসাবগুলো ক্যাচ করছে না, তখন এই সংখ্যাগুলোর কথা বলছিলাম, যে 4টি সংখ্যার জন্য কিছু প্রযোজ্য হিসাব থাকবে, সেই চিন্তাগুলো করো। 4টি হিসাবের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হিসাবগুলো কোনটা ছিল? গুণ করে, আর একটা হচ্ছে যোগ করে। এখান থেকে বারবার প্রশ্ন আসতেছিল, আমি বলছিলাম। দেখো, তাহলে 5 আর 9 গুণ করলে কত হয়? 5 9 45, আর এই 3 যোগ করলে হবে 48। 27 56 আর 4 যোগ করলে হবে 60। 7 9 63, আর 5 যোগ করলে হবে 68। এটা answer। তাহলে গুণ করে যোগ, তাহলে সূত্র কোনটা পড়ছে এখানে? a × b + c = d। এই দুটোর গুণফলের সাথে ওই সংখ্যাটা যোগ হয়েছে। ব্যাখ্যা দেখলে এই অঙ্কগুলা সবার জন্য সহজ, কিন্তু ব্যাখ্যা দেখার আগে অল্প সময়ে বোঝাটা ইম্পর্টেন্ট। এখন বিগত সালের কোশ্চেন দেখে তোমার ব্যাখ্যা দেখার সাথে সাথে বুঝবা, আর তোমার কাছে ফিলিংস আসবে, ও মেন্টালিটি তো সোজা। মেন্টালিটি সোজা নাকি, আগে পরীক্ষার হলে আসো। হলের বাইরে থেকে মাঠে না নেমে, মানে খুব ভালো পারি এটা বলা কষ্ট। যেমন ধরো, আমরা যখন মাঠে ক্রিকেট খেলে দেখি না, কোনো বল যদি মিস করে ব্যাটসম্যান, তখন বলে কি জানো? ইস শালারা, এই বলটা মারতে পারলি না, আমি হলে তো ফাড়াই ফেলাইতাম। সেটা
ওই যে পাস করা, ফুটবল ফুটবল ধর নিয়ে যাচ্ছে একদম গোলের আশায় আশা, এই মার 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 মার, ইস রে, আমি হলে গোল দিয়ে দিতাম। ঘটনা হচ্ছে মাঠের বাইরে থেকে মোটামুটি সকল পরীক্ষা সহজ, বিসিএস এর সকল পরীক্ষায় সহজ, এর আগে যত পরীক্ষা হয়ে গেছে সব সহজ। শুধু মনে রাখবা যে তুমি যে পরীক্ষায় অংশগ্রহণ করবে সেটা কঠিন হবে। এটা হচ্ছে সাইকোলজি, হিউম্যান সাইকোলজি আর কি। বলতে এটা কি হবে, ট্রাই করো তো দেখি। পারছো? আচ্ছা লোক, এটার কয় গুণ সংখ্যা, এটা দ্বিগুণ সংখ্যা, এটার দ্বিগুণ সংখ্যা, এটার দ্বিগুণ সংখ্যা, দেখলে বোঝা যাচ্ছে এটা দ্বিগুণ সংখ্যা। ঘটনা হচ্ছে এই অনুযায়ী তো প্রশ্নবোধক চিহ্নর আমরা খোঁজ পাই নাই, এই পাশ দিয়ে কোশ্চেন সুযোগ পাচ্ছি। দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ, তাহলে এটাকে 3 গুণ করতে হবে, 405, 405। বলো তো এর অ্যান্সার কি হবে? তোমরা আনমিউট করে কথা মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাহলে আলোচনা করলে কি হবে, একজনের এক্সপিরিয়েন্স আরেকজনের কাজে লাগলো। বুঝছো নাকি? 121, গুড। এখন বলো তুমি 121-এর অ্যান্সারের ব্যাখ্যা দাও, যারা 121 বলছো একটু ব্যাখ্যাটা দাও দেখি। স্যার, এখানে 5 5 25, 8 8 64 আর 11 গুণ 11 দিয়ে 121। ও, আমি তো এটাই জানতে চাইছিলাম। দেখো এখন আনমিউট করো, অনেকে আমরা এভাবে বলি, মিউট করে রাখো, হ্যাঁ। 5-এর বর্গ, 8-এর বর্গ, 11-এর বর্গ, 121, উত্তর কিন্তু 121 সত্য। কিন্তু তোমাকে একটা খেলার নিয়ম বলছিলাম, সেই খেলার নিয়ম তুমি ভুলে গেছো না? বলছিলাম না যে চিত্রের ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটাকে হিসেবে অংশগ্রহণ করাতে হবে। তুমি যে পুরো লাইনটা বাদ দিয়েছো, যে এরা বাদ, এরা নাই 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 নাই, তাহলে কাজ কি হলো?
তাহলে চিত্রের ভিতরে প্রদত্ত সংখ্যাগুলোর কোনোটাকে বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে নতুন সংখ্যা আনা যাবে, এটা বলছিলাম। তো ঘটনা হচ্ছে আমাদের উচিত কি জানো, প্রত্যেকটা সংখ্যাকে ইনক্লুড করানো, অংশগ্রহণ করাতে হবে। অ্যাকচুয়াল হিসাবটা কি দেখো, এই হলো, সাপোজ এইভাবেই চিন্তা করো, রো 1, রো 2, রো 3। তাহলে রো 1 কে দ্বিগুণ করে রো 3-র সাথে যোগ করলে রো 2 হয়। এটা হলো অ্যাকচুয়াল রুল। যেমন 5 × 2 = 10, এটা দ্বিগুণ করো, দ্বিগুণ করো, দ্বিগুণ করো। 5 × 10, 15-র সাথে যোগ করলে কত হয়? 25। 8 × 16, 48-এর সাথে যোগ করলে 64। 11 × 22, 99-এর সাথে যোগ করলে হবে 121। অথবা এইভাবে চিন্তা করতে পারো যে 5 × 10, 25 থেকে বিয়োগ করলে 15। 8 × 16, 64 থেকে বিয়োগ করলে 48। 11 × 22, 121 থেকে বিয়োগ করলে হবে 99। এটা 40তম রিটেনের প্রশ্ন। এই সেম টাইপের একটা হিসাব সংখ্যা চেঞ্জ করে 44তমতে দিয়েছে। এটা হলো 40তম বিসিএস এর প্রশ্ন। কি বলছে দেখো, যে দেখো 6 × 2 = 12, দ্বিগুণ, প্রত্যেকটা দ্বিগুণ করবে। 36 থেকে বিয়োগ করলে কত হবে? 24। 8 × 16, 64 থেকে বিয়োগ করলে 48। 7 × 14, 49 থেকে বিয়োগ করলে হবে 35 অ্যান্সার। বলো তো এটা অ্যান্সার কি হবে? দেখো, তোমরা ট্রাই করছো, তোমাদের প্রথম টার্গেট কি হওয়া উচিত ছিল? এই তিনটা সংখ্যার মধ্যে কোনটাকে তুমি অ্যান্সার হিসেবে ধরবা, এটা তোমার প্রথম টার্গেট। দেখো, এ 43-কে তুমি অ্যান্সার হিসেবে ধরবা কেন? কারণ 43 তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, এবং এই 43-এর এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই যেটা এখানে আছে। এখন কথা হলো, উনি এখানে কি করে রাখছে দেখো, আমি দেখতে পাচ্ছি যে 13 আর 22 যোগ করলে হবে 35, কিন্তু আছে 43। তাহলে উনি কি করছে, এই দুটার সংখ্যার সাথে যোগফলের সাথেও আবার উনি এক্সট্রা 8 যোগ করে রাখছে। 35-এর সাথে 8 যোগ করলে 43 হয়। তো এটা দেখো, যোগফল সরাসরি ম্যাচ করছে না। তো ম্যাচ না করলে বাইরে থেকে নতুন সংখ্যা আনতে হবে, আইডিয়া তোমাকে দিছিল, দেওয়া আছে। 5 + 11 = 16, এটার সাথে 4 যোগ করে 20 করে রাখছে, দেখো এই যে 20। এই দুটার সমষ্টির চেয়ে এখানে 4 বেশি, এই দুটার সমষ্টির চেয়ে এখানে 8 বেশি। কারণ এই সিকোয়েন্সটাকে আমাকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে 15-র সাথে যোগ করব কত? 33। কত হবে তাহলে? 48। 48-এর সাথে এবার কত যোগ করব? 2। কেন 2 যোগ করবো? এটাকে আমার ফলো করতে হবে। উনি যে হিসাবটা রেডি করছে, এটার সাথে 2-কে ফলো করতে হবে। এই এটা দেখো, যোগফলের সাথে এক্সট্রা সংখ্যা সিকোয়েন্স অনুযায়ী যোগ হলো। বলো তো এটা কি হবে? ট্রাই করে দেখি। 1 মিনিট সময়।
যদিও তোমরা এখন আমার বেসিক হিসাব করা শেষ, তোমার কাজ হচ্ছে এখন বাসায় বসে আমি যেভাবে আইডিয়া দিচ্ছি এইভাবে একটু প্র্যাকটিস করা। পারবা? এই কোশ্চেনটা তুমি যদি ফার্স্ট টাইম দেখো তো তোমার পারা কষ্ট আছে, সেকেন্ড টাইম দেখলে পারতে পারো। কারণ কোশ্চেন মেকাররা কিছু কিছু সময় এমন ভাবে প্রশ্ন ক্রিয়েট করে যেন কোশ্চেন, যারা স্টুডেন্টরা, যারা প্রার্থী, তারা যেন না পারে। আসলে কোশ্চেন হচ্ছে এরা চেষ্টা করে যে ফাঁদ পাতে, ফাঁদ বা কিছু কিছু প্রশ্ন যেন তোমার সময় নষ্ট করো। চলো দেখো কত বড় দুষ্ট হলে এই কাজটা করা যায়। দেখো, এই ৮ থেকে ৫ বিয়োগ করলে কত হয়? ৩ হয়। সমান এই ২ আর ১ যোগ করলে ৩ হয়। এ ৩৫ থেকে ৩২ বিয়োগ করলে হবে ৩, ২ আর ১ যোগ করলে হবে ৩। ৩২ থেকে ২৮ বিয়োগ করলে হবে ৪, ৩ আর ১ যোগফল ৪, এর বিয়োগফল ৬। মানে ৬ কে বিয়োগ করলে কত হবে? ১০ হবে। এই দুটো যোগফল ১০ হবে, সেই জন্য ৬ বিয়োগ, -৬ বিয়োগ করতে হবে, যা হুট করে তোমার মাথায় আসবে না। এই সংখ্যা দুটার বিয়োগফল যত, এই সংখ্যার অঙ্কের সমষ্টি তত। এটা কোনো কথা? কোশ্চিন মেকাররা মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করবে যে তোমাকে ছাড়তে তুমি বাধ্য। তুমি ছাড়বা না ওটাতে সময় বেশি নষ্ট করবা, এটা এক ধরনের স্মার্টনেস। আমার পরীক্ষার হলে সব প্রশ্ন পারতে হবে, প্রিলিতে বা রিটেনে সব পারতে হবে, এই টেন্ডেন্সি রাখা ঠিক না। কারণ আমাকে তো আর একবারে ফার্স্ট হওয়ার দরকার নাই, সেটা প্রিলিতে হোক আর রিটেনে হোক। সরি, দরকার আছে, কিন্তু পারবো না। তো আমার তো একটা সীমানা আছে, সীমানার বাইরে গিয়ে তো আমি চিন্তা করতে পারবো না। তো মাঝে মাঝে এই টাইপের প্রশ্ন কোশ্চেন মেকাররা নক করেছে, যা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। বলো তো এটা কি হবে? একটু ট্রাই করো, এটার পরে আমি তোমাদেরকে নতুন একটা অধ্যায় দেখাচ্ছি। বলো, ট্রাই করো।
क्या हुआ? তাহলে তোমার মাথা কে আসতেছে? তোমার প্রথম কথা হচ্ছে তুমি হিসাব শুরু করছো। তুমি হয় কলামে হিসাব করছো, নলে সারিতে হিসাব করছো। হিসাব করতে মিলাতে পারছো না। কিছু মিলছে কিছু মিলছে না, জানো তুমি মনে মনে ভাবতেছো যে 5 আর 4 যোগ করলে তো 9 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়, কিন্তু এই শালা বেড়া তো হয় না। এরকম করে কট খাচ্ছ। আবার কেউ কেউ 5, 6, 7, 3, 6, 9, তাহলে এরা তো অংশগ্রহণ করলো না। অনেকভাবে এক একজনের চিন্তা এক একভাবে আসে। তো একবার কি বললাম, হিসাব করার সময় যখন 3টা করে সংখ্যা থাকবে তখন এক্সট্রা সংখ্যা লাগবে। আর একটা কথা কি বলছি, যে সংখ্যাগুলা দেওয়া আছে এরা হিসাবে অংশগ্রহণ করে মিলাতে পারবে না, তখন তোমার চিন্তা আসা উচিত এক্সট্রা সংখ্যা বাইরে থেকে নিয়ে এসে কোনোভাবে মিলাতে পারবো কিনা। চলো দেখো, এই যে দেখো 5 আর এই যে 10 যোগ করলে কত হয়? 15। এই যে 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 9 আর 2 যোগ করলে কত হয়? 11। এখন কাজ কি? এখন খেয়াল করো, এখান থেকে আমি দেখতে পাচ্ছি 12 কমালে ওই পাশে 3 থাকে এটা। এখান থেকে 12 অর্ধেক 6 কমায় 4 করে রাখছে। 6 অর্ধেক 3 কমায় 8 করে রাখবো, এটা হলো সিকোয়েন্স। তাহলে এক্সট্রা সংখ্যা আগেরটাতে যোগ হয়েছে, এখানে এক্সট্রা সংখ্যা এখানে বিয়োগ হয়েছে। এই বিয়োগটা যে হয়েছে এটা হলো সিকোয়েন্স অনুযায়ী হয়েছে। একটু আগে দেখলাম 8 যোগ 4 যোগ 2 যোগ, এখানে 12 বিয়োগ 6 বিয়োগ 3 বিয়োগ। তাহলে বাইরে থেকে সংখ্যা আসবে, এটাও তোমাকে শিখতে হবে। আনার সময় কিভাবে আসবে সেটাও তোমাকে শিখতে হবে। কারণ ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে তো তুমি বুঝছো, ও 12 বিয়োগ 6 বিয়োগ 3 বিয়োগ, এটা তো বুঝছি আমি, কিন্তু পরীক্ষার হলে আর বুঝতে না, সমস্যা। ওকে, তাহলে এখান থেকে মোটামুটি একটা আইডিয়া দিলাম যে এই টাইপের অধ্যায়গুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমার আজকের ক্লাসের কিছু কথা তোমাকে হেল্প করবে, কিছু প্রসেস তোমাকে হেল্প করবে। এখন কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিস করার সময় খেয়াল করবা যে এর নিচে যেন ব্যাখ্যা না থাকে এমন বই প্র্যাকটিস করার। আমার বইটা আমি এভাবে সাজাইছি। আমার বই মানে এই যে এটা আইকিউ ডক্টর, এই বইটা হচ্ছে ওই প্রশ্নের নিচে ব্যাখ্যা রাখি নাই, পরে অধ্যায়ের শেষে ব্যাখ্যা রাখছি। হ্যাঁ, প্রথম পার্টে কিছু ব্যাখ্যা আছে। প্রথম পার্টটা হচ্ছে বিগত পিলির প্রশ্ন, রিটেন প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন, পরীক্ষাতে আসা কিছু প্রশ্ন ব্যাখ্যার সাথে সাথে দিছি প্রথমে বোঝার জন্য, যেগুলো পরীক্ষা আসে। এরপরে সেটা দেখবে যে 200টার প্রশ্ন ব্যাখ্যা নাই। আছে কখন? সবগুলো অধ্যায় শেষে যায় ব্যাখ্যা আছে, মানে সবগুলো শেষে না, মানে এটার শেষে যায় আছে। এখন তোমাকে আরেকটা ছোট অধ্যায় নিয়ে আলোচনা করি। এটা বেশি কঠিন না, সহজ আছে, দেখাচ্ছি। এই অধ্যায়টা হচ্ছে এটা। এটা যদিও তোমাদের এখানে সিলেবাসে নাই, তারপরে এক্সট্রা দুটা টপিক দেখে এখানে যান্ত্রিক দক্ষতা যে টপিকটা আছে এটা হচ্ছে পরের ক্লাসে পড়াবো। কারণ আমি একটা কাজ করি, সেটা হচ্ছে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, মেকানিক্যাল রিজনিং আর ব্লাড রিলেশন, এই 4টা টপিকস নিয়ে 6 নাম্বার লেকচার নেই। এখানে তোমাদের ভুলে একটা টপিক চলে আসছে, আমি যদিও এটা মিস্টেক, আমি তো আগেই বলে নেই। 6 নাম্বার লেকচারে এখানে সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, নৌকা, ট্রেন ও নিয়ম, এই টাইপের অঙ্ক আছে। তো এইটা হবে না। এই জায়গাতে আমি মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, মেকানিক্যাল রিজনিং আর ব্লাড রিলেশন, এই 4টা টপিক পড়াবো নেক্সট ক্লাসে। এই অধ্যায়টার দিকে তাকায় দেখো। এটা একটা অধ্যায়, এই অধ্যায়টা থেকে আহ, অনেকগুলো রিটেনে প্রশ্ন হয়েছে। এই অধ্যায়টার নাম হচ্ছে ওয়ার্ডার অ্যান্ড র্যাঙ্ক টেস্ট, পদ এবং পদক্রম, র্যাঙ্ক। ফাহিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে 36তম হয়েছে। ফাহিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে 36তম হলে শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা কত? এখন ছোট বাচ্চাদেরকে আমরা যখন বুঝাই তখন বলি যে, এই দেখো ফাহিম সোনা, ফাহিম এই পাশ থেকে কয় নাম্বার? কয় 9 নাম্বার। আচ্ছা ফাহিম বাদ দিয়ে তাহলে কয় নাম্বার, কয়জন আছে?
অবশ্যই 8 জন। ফাহিম যদি 9 নাম্বার থাকে হয়, সে যে পাশ থেকে হোক, যে পাশ থেকে 9 নাম্বার ওই পাশে আরো 8 জন আছে। পিছন দিক থেকে সে নাকি 36 নাম্বার, তাহলে তার পিছনে সে ছাড়া আছে কয়জন? 35 জন। এই সবগুলো যোগ করে তার আগের 8 জন, পিছনের 35 জন, আর সে একজন, এ মোট 44 জন হচ্ছে অ্যান্সার। এটা হলো এটা বেসিক বেসিক বিষয়। এখন তোমাকে একটা জিনিস দেখাই, সেটা হলো এই অধ্যায়টাতে টোটাল নিয়ম আছে হচ্ছে 9টা। তো পিএইচসি এখন পর্যন্ত এই একটা অধ্যায় থেকে 9টা নিয়ম থেকে মাত্র একটা নিয়ম থেকে অনেকগুলো প্রশ্ন দিছে। সেটা হচ্ছে কোনো একটা ব্যক্তির অথবা বস্তুর এটা অবস্থান দেয়, বাম থেকেও দেয় ডান থেকেও দেয়। বাম অবস্থান যোগ ডান অবস্থান বিয়োগ 1, এই মোট হচ্ছে, কখনো কখনো লেখা থাকে উপর থেকে পজিশন, নিচ থেকে পজিশন, যোগ করে 1 বিয়োগ। মোট হচ্ছে সামনে থেকে পজিশন থাকবে, পিছন থেকে পজিশন থাকবে, যোগ করে 1 বিয়োগ। এটা হচ্ছে মাঝে মাঝে থাকবে, এই কথাটাকেই সমার্থক ভাবে লেখে ঊর্ধ্বক্রম অর্ধক্রম। ঊর্ধ্বক্রম অধক্রম, যোগ করে 1 বিয়োগ। অ্যাকচুয়ালি কথার ভিন্নতা আছে এখানে, কিন্তু নিয়ম একটা। মোট হচ্ছে বাম প্লাস ডান দুটো পজিশন থেকে যোগ করে একটা বাদ দিতে হবে, তাহলে ডান। চলে আসছে, তাহলে সকালে কিন্তু রেখে দেবেন, রেখে যাবো। ওকে, এরপরে তো চলো দেখি এই অঙ্কটা দেখো। প্রাইম একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে 36তম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? টোটালটা হচ্ছে মোট বাম থেকে 9 নাম্বার, ডান থেকে 36 নাম্বার। ফাইম কি তাহলে দুটা হলো না? 9 নাম্বারে ফাইম, 36 নাম্বারে ফাইম। ফাইম কি দুটা না একটা? একটা। তাহলে একটা কমনটা বাদ, 45 থেকে 1 বিয়োগ করে যেটা হবে সেটা আছে। তো পিএসসির এই কোশ্চিনটা অনেক পছন্দের। এই 43 এর আগেও দুবার বিসিএস এই কোশ্চিন দিছে, একবার খালি না, টানা 3টা রিটেনে এই একই প্রশ্ন দিছে, পাগলা গোষ্ঠী। এখন তোমাদের একটা কথা বলি, সেটা হলো 2টা স্পেশাল বিসিএস গেছে, একটা হচ্ছে 39 বিসিএস আর একটা 42 বিসিএস। সামনে আর একটা 48 আসার সম্ভাবনা আছে। তো এই 2টা বিসিএস রিটেন পরীক্ষা হয় না, স্পেশাল বিসিএস গুলোতে রিটেন পরীক্ষা হয় না। তো এই রিটেন এই 2টা বিসিএস ছাড়া দেখো কতগুলো পরীক্ষাতে কোশ্চিন কোশ্চিন আসছে দেখো। তাহলে 43 এই দেখো, লাবিবা একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে 36তম। শুধু নামটা চেঞ্জ করছে, নামটা কত ক্রিয়েটিভ না? ওই একই প্রশ্ন 42-এর আগে 41-এ আসছে। কালকে কালকে আসবে। এরপরে মিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম, পেছন থেকে 36তম। এটা কোন বিসিএস এর? 40-এর। তাহলে 40-এ আসছে, 41-এ আসছে, 43-এ আসছে, 42-এ হয় নাই রিটেন। 42 হলে মানে 42-এ দিত, পালা। তাহলে এইটা কোশ্চিনটা টানা 3টা রিটেনে দিছে, কত বড় বেয়াকুব হলে এই কাজটা করে না? তোমাদের প্রাইমারি যে বইগুলো আছে, ক্লাস টু এর ম্যাথ বইয়ে এই অঙ্কটা আছে। ক্লাস 2 এর ম্যাথ বইয়ের অঙ্ক টানা 3টা রিটেনে এই কোশ্চিনটা দিছে, মানে আমি ওরে খামসাইতে পারলে আর ভাল লাগতো আমার। খালি ক্রিয়েটিভিটি কি বানাইছে, যে নাম পাল্টাইছে, একবার বলছে ফাহিম, একবার বলছে লাবিবা, একবার বলছে মিম।
এটা আসছে 38-এ। দেখো বলছে রাকিব ক্লাস 59 জনের মধ্যে 23তম হয়েছে, ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে? তাহলে আমরা জানি মোট সমান ঊর্ধ্বক্রম প্লাস অধক্রম বিয়োগ 1। তাহলে মোট এখানে 59, ঊর্ধ্বক্রমে চাচ্ছে এই জন্য এক্স, অধক্রমে কত 23, যোগ করে 1 বিয়োগ। এক্স এর মান 37, এটা অ্যান্সার। বুঝছো নাকি? ওকে, এটা কি হবে? এক সারির সেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম, আরেক দিক থেকে চতুর্দশ, এদিক থেকে 9 নাম্বার, ওদিক থেকে 14 নাম্বার। 9 আর 14 যোগ করে 1 বিয়োগ। 9 আর 14 23, বিয়োগ 1 22। এটা 37-এর। আবার 36 আসছে, দেখো আলবি শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসে আছে, ডান দিক থেকে বা বাম দিক থেকে গুনলে আলবি অষ্টম, এদিক থেকে গুনলো 8, ওদিক থেকে গুনলো 8। কে সেটা? একজন ব্যক্তি। 8 8 16 বিয়োগ 1। এটা মুখোমুখি হয়। দেখো কতগুলো পরীক্ষাতে কোশ্চেন গুলো আসছে, কি যে মধু পাইছে এর মধ্যে। সালাহ একটি বালিকা শ্রেণী যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে, এদিক থেকে 11, ওদিক থেকে 11, 11 11 22 বিয়োগ 1, এই হলো 21। ওকে, তাহলে এটা একটা অধ্যায় গেল। এটা রিটেনের প্রশ্ন, সবচেয়ে বেশি প্রশ্ন আসে রিটেনে। এবার রিটেনে আরেকটা অধ্যায় দেখো, এটা লিখে নিতে পারো। হ্যাঁ, লিখে নাও। এই টাইপের একটা প্রশ্ন সমাধান শিখালেই দেখবা যে তোমার অনেকগুলো প্রশ্ন সমাধান হয়ে গেছে, একটা শিখলেই হবে। বলছে এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা, ডি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা, ই বি এর তুলনায় খাটো কিন্তু এর চেয়ে লম্বা, উচ্চতার দিক থেকে মাঝারি কে? এই কোশ্চেনটা কেউ কখনো মুখস্থ রেখে পারবে না, বা এই অধ্যায়টাই মুখস্থ রাখার অধ্যায় না, এটা হচ্ছে লজিক্যাল অধ্যায়। হিসাব করে সিদ্ধান্ত দিতে হয়, এই জন্যে না আর একটু আশপাশ লাগবে। তাহলে চলো দেখি, এক একজন এই প্রশ্নগুলো এক একভাবে সমাধান করে। কটা প্রসেস আছে তোমাকে বলি, এইরকম প্রসেস। এ বি এর চেয়ে খাটো, এ গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল, এই সাইনগুলো ইউজ করে করে একটা প্রসেস আছে। আলাদা আলাদা করে সিদ্ধান্ত দিয়ে সেটাকে আবার সাজায়ে ছোট থেকে বড় দিকে অথবা বড় থেকে ছোট দিকে সাজায় করতে হয়। আরেকটা প্রসেস আছে এরকম, এ বি সি ডি ই, এরকম করে হিসাব করতে হয়। এ বি এর চেয়ে খাটো, সি এর চেয়ে লম্বা, এরকম। এ বি এর খাটো, সি এর লম্বা, ডি এর চেয়ে খাটো, এরকম করে বলে কোনটা খাটো কোনটা লম্বা ক। তাহলে এই দুটো অঙ্ক করতে গেলে এই দুটো প্রসেসের চেয়ে বেস্ট প্রসেস আমার কাছে আছে। তো এটা হচ্ছে সচরাচর সবাই জানে, কিন্তু ক্লাস করে উপকার কি হবে এবারে খেলাটা দেখো, উম, মজা। এই মনোযোগ সহকারে দেখো, বলছে এ বি এর চেয়ে খাটো,
শুধু খাড়ো বলছে, পরিমাণ বলছে যে কে কটটুক খাটো, একটু খাড়ো না একটু খাড়ো, কিছু তো কয় নাই। এই দেখ, আমি তো দেখাই, দেখেন। এ খাটো কাটছে বি এর সে, কিন্তু লম্বা কাটছে সি এর সে, হয়েছে কিনা দেখো তো। এ বি এর খাটো, সি এর লম্বা, তাহলে এ হলো বি এর নিচে থাকবে, সি এর উপরে থাকবে, কথা শেষ। এবার 2 নম্বর স্টেটমেন্ট দেখো কি বলছে, ডি এ এর তুলনায় খাটো। ডি লোকটা নাকি এর সে খাটো এবং সি এর সে লম্বা, তাহলে অবশ্যই ডি এর পজিশন এখানে। ডি এর খাটো, সি এর সে লম্বা। এরপরে বাক্য দেখো লেখা আছে ই বি এর খাটো, এ এর লম্বা, তাহলে অবশ্যই ই এর অবস্থান এখানে, খেলা শেষ। সবচেয়ে লম্বুকে বি, সবচেয়ে খাড়োকে সি, মাঝারিকে এ, এটা অ্যান্সার। বলো তো সবাই বুঝছো না বুঝো নাই? ও, তোমার তো আর কথা কও না, সমস্যা। বুঝছো বুঝছো? এটা কি নাম? জি স্যার। মরিয়ম মুনমুন। মরিয়মই তো ভালো ছিল, মুনমুন করতে এলো আবার। আচ্ছা, এসে এসে বাপ মায়ের দিছে, আমার কি। আচ্ছা শোনো, মনোযোগ সহকারে, এটা তো বুঝছো, যারা যারা বুঝছো, তাহলে আমি 2টা প্রশ্ন দেই, কে সবার আগে অ্যান্সার করতে পারে দেখি। সবাই আনমিউট করে অ্যান্সার দেবে, বলো এর অ্যান্সার কি হবে। 2টা বিসিএস আসছে, ট্রাই করো তো পারো কিনা। স্যার ই। থ্যাংক ইউ, গুড। ডি, তো ডি হবে। থ্যাংক ইউ। জান্নাত, তৌফিকি জান্নাত মুসলিনি নাকি? মাসলিনী। ও মাসলিনি না, 3-4টা নাম একাই নিছ, সমস্যা? কোনো সমস্যা নাই। আর একজন লেখছে সাকিব, সাকিব দেখছো, একাই 2টা সাকিব, এক চলচ্চিত্রের সাকিব, ক্রিকেটের সাকিব, হ্যাঁ। শুনো, বি এর চেয়ে খাটো, এই দেখো বি কার চেয়ে খাটো, এর চেয়ে খাটো, তাহলে এ উপরে, প্রথম সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সে বলতেছে সি বি এর চেয়ে লম্বা, তো অলরেডি এ তো লম্বা আছে, বি এর লম্বা মানে কি বি এর উপরে, সি বি এর লম্বা, তাহলে বি এর উপরে। এরপরে বলতেছে ডি এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো, বি এর খাটো কে, ডি। ডি এর চেয়ে লম্বা আছে কিন্তু বি এর চেয়ে খাটো আছে, তো বি এর খাটো, তো সে নাকি ই এর লম্বা, তাহলে ই তো সবার খাটো, সবচেয়ে খাটো কে, ই। লাস্ট, দেখি কে সবার আগে পারে। দেখো সবগুলো বিসিএস এর প্রশ্ন, তাহলে এগুলো তোমাকে বুঝতে হবে, যেটা নতুন ভার্সন। আগেকার মতো ওই সমার্থক শব্দ, বিপরীত শব্দ, অ্যানালজি দিয়ে মানসিক দক্ষতা শেষ হইতো, ওটা ওই দিন শেষ।
স্যার সি। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে খামসি মারা হলো। স্যার ডি। হ্যাঁ, গুড সাকিব, পারছো তো তুমি। এটা কি অপ্পো? অপ্পো কে রে? এটা অপ্পো? ওটা হচ্ছে প্রথমে বলছে সবচেয়ে লম্বু কে, লম্বু টলেস্ট। এরপরে তথ্য দিচ্ছে যে এ ইজ স্মলার দেন বি, এই যে এ স্মলার কার চেয়ে, বি এর চেয়ে, তাহলে বি বড়। এরপরে বলতেছে বি ইজ স্মলার দেন সি, সি এর ছোট। সি ইজ স্মলার দেন ডি, ডি এর ছোট। অলরেডি ডি সবার বড় হয়ে আছে এখানে এই তিনটার চেয়ে। এবং সবার শেষে দেখো ডি কেই আবার বড়ই বলা হয়েছে, বলছে যে ডি ইজ টলার দেন ই, সবার বড় কে? ডি। এটা অ্যান্সার। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো। মানসিক দক্ষতার জন্য আজকে যে তিনটা অধ্যায় আলোচনা হলো, এর মধ্যে প্রথম অধ্যায়টা হচ্ছে প্রিলি প্লাস রিটেন, দুই জায়গাতেই প্রশ্ন আসে। তোমাদের উচিত এই অধ্যায়টাতে ভালো করে প্র্যাকটিস করা। ওকে, আল্লাহ হাফিজ।